নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। চিরসখার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে রিভিউতে আমরা দেখতে পাচ্ছি নতুন তার বৌদিকে ক্লিয়ার করে বলে দেয় যে সে তার বৌঠানকে ছেড়ে এই সিচুয়েশনে কিছুতেই যাবে না, সে তার বৌঠানের পাশে থাকবে। তখন বলছে, তাহলে তোমার সাথে তোমার বৌঠানের সম্পর্কটা ঠিক কী, তুমি কি বলতে চাইছো? বলে, তোমরা যেটা ধরে নিতে চাইছো আমি তো সেটা তোমাদের মন থেকে মুছতে পারবো না, তবে একটা বলতে পারি যে বৌঠানের সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু বন্ধুত্বের, সখার, আর এই বন্ধুত্বের সম্পর্ক আমি কিছুতেই বেরিয়ে আসতে পারবো না এই সম্পর্ক ছেড়ে। তখন তার বৌদি বলছে, তুমি কি বলতে চাইছো? তোমার বৌদির কাছ থেকে যখন তুমি বৌঠানের কাছ থেকে যখন তুমি ছুটি পাবে তখন তুমি আমার বোনের কাছে যাবে? তা বাবা বোনের কাছে গিয়ে বলবে বৌঠান বোধহয় একা আছে, আমি যাই। এই চলতে থাকবে? আমার বোন কি সারা জীবন তোমার জন্য অপেক্ষাই করে যাবে? বলে, তুমি বোধহয় আমার কথার মানেটা ঠিক বুঝতে পারোনি। নতুন বলছে আমি শুধু এখন এইটুকু সময়ের জন্য নয়, আমি পার্মানেন্টলি বৌঠানের পাশে আছি আর থাকবো। আর আমি আমার লাইফে অন্য কিছু করে আমি এই সময়টাকে নষ্ট করতে পারবো না, তাই বলছে। এটা শুনে কিন্তু অবাক হয়ে যায় তার বৌদি। এবার কমলিনীর দাদা বলছে যে আমি তোমাকে বলে দিই, আমি কিন্তু এই বাড়িতে কোনো পাকা দেখার জন্য আমি ছুটিটা নিইনি। আমি ছুটি নিয়েছি কারণ আমার বোনের জন্মদিন, সেই কারণে। হ্যাঁ, মেয়ের পাকা দেখা আছে, আমি আছি, আমি সেই কারণেও আছি, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার আমি বলে দিই যে এই বিয়েতে কিন্তু আমার কোনো মত নেই। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। বলছে, এখন ওরা যদি নিজেরা নিজেদের ইচ্ছে মতো করে বিয়েটা করে তো আমার কিছু করার নেই, আমি বিয়েটা দিয়ে দেবো, ব্যাস ওই পর্যন্তই। তারপরে যাতে আমার সামনে এসে না দাঁড়ায় আর কোনো দিনও। আমি জানবো আমার মেয়ে ছিল, এখন আর নেই। এরপর প্লুটোকে নিয়ে তার দাদা বলছে, কমলিনীর দাদা বলছে যে এই মেয়েটি আমার ভাগ্নিকে ভালোবাসতো, তারপরে মৌকে পেয়ে আমার ভাগ্নিকে ভুলে যায়। আমার ভাগ্নি আমার কাছে আমার মেয়ের মতো, তাই এই ছেলেটির সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমার যথেষ্ট সংশয় আছে। তো ছেলেটাকে নিয়ে আমার মনে যথেষ্ট প্রশ্ন আছে, আর তাছাড়া আমার মেয়েকে নিয়েও আছে। আমার মেয়ে পারে না এরকম কোনো কাজ নেই। যে তার বোনকে কষ্ট দিয়ে তার প্রেমিককে টেনে নিয়ে গিয়ে বিয়ে করতে চায়, সে সব কাজ করতে পারে। বলছে, আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিলাম, ব্যাস ওই পর্যন্তই, এর থেকে বেশি আমি কিছু এক্সপেক্টও করবো না, কিছু চাইবো না। তো কমলিনীর মা বাবা বলছে, বাদ দাও, তুমি যতদূর রাজি আছো ততদূর বিয়েটা দাও, বিয়ে হওয়ার পর ওরা ওরা বুঝে নেবে। এরপর কমলিনীকে দোষ দিচ্ছে ওর বৌদি, দেখছো তো বুড়ি তোমার মেয়ের জন্য কি অবস্থা। বলে, সে কি, তুমি আমার আর আমার মেয়ের দোষ দিচ্ছ কেন? আমরা কি কিছু বলতে এসেছি নাকি তোমাদের এখানে? এরপর নতুন বলছে চলে যাবে। তখন কমলিনীর মা বলছে, এ মা, না কিছু না মুখে দিয়ে কি করে চলে যাবে তোমরা? ওমার তো মুড অফ হয়ে গেছে, ও বোধহয় আর কিছু বলবে না, দাঁড়াও আমি অন্তত মিষ্টিটুকু নিয়ে আসি, দাঁড়াও। এদিকে কমলিনী বলছে, আমাকে সব জায়গায় জড়ানো হচ্ছে কেন? তোমরা সবাই আমাকে স্পেয়ার করছো না কেন? আমি তো ওদের বিয়ের জন্য যা কিছু দেওয়ার নতুন ঠাকুর বউকে গিয়ে দিয়ে চলে এসেছি, তাও তোমরা আমাকে কথা শোনাতে ছাড়ছো না। তখন কমলিনী বৌদি বলছে, তুমি জড়িয়ে আছো তাই তোমাকে জড়ানো হচ্ছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও মন্দিরে গিয়ে পুজো দিচ্ছ এনার সাথে, আবার এনাকে হাত ধরে বাড়িতে নিয়েও এসছো, এনাকে নিয়ে এত কথা হচ্ছে তারপরেও। তখন নতুন কিন্তু রেগে যায়, বলে, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন, সেই অধিকার কিন্তু আমি আপনাকে দেইনি। এই দাপট আপনি আপনার শ্বশুরবাড়ির লোকেদের কিংবা স্বামীকে দেখাবেন, আমাকে নয়। আমি বাচ্চা ছেলে নই, আমি যা ভালো বুঝেছি তাই করেছি, আর ভবিষ্যতেও করব। বলছে, আমি একটা সিচুয়েশনে পড়ে ডলকে বিয়ে করার কথা দিয়েছিলাম, একটা সিচুয়েশনে পড়ে, মন থেকে নয়। কিন্তু এরপরে ডলের আমি যা রূপ দেখেছি, তো ওর মতো মেয়েকে বিয়ে করা আমি স্বপ্নেও ভাবতে পারি না। বলছে, আর বৌদি তুমি আমাকে ওই বাড়িতে ডেকেছো, আমি নিশ্চয়ই যাব, কিন্তু তোমার জন্যে নয়, আমার দাদার জন্যে। ওটা আমার দাদার বাড়ি, দাদার সঙ্গে দেখা করতে যাব, তোমার সঙ্গে নয়। আর প্লুটোর বিয়েতে আমার কোনো সমর্থন নেই। আমি জানতাম মিঠির সাথে প্লুটোর একটা গভীর সম্পর্ক আছে, কিন্তু দেখলাম যে না, প্লুটো তো পতঙ্গের মতো অন্যের দিকে চলে গেল। মিঠি আমার মেয়ের মতো, ওর সিচুয়েশনটা আমাদেরকে সামলাতে হয়েছে। প্লুটোর এই বিয়েতে আমার কোনো সমর্থন নেই। বাবু বলছেন নতুন, হ্যাঁ প্লুটোর বিয়েতে আমি হয়তো থাকতে পারি, কারণ দাদার আমার উপরে অনেক কন্ট্রিবিউশন আছে, সেই সূত্রে আমি দাদার ছেলে হিসেবে ওর বিয়েতে থাকতে পারি, কিন্তু কোনো দায়িত্ব পালন করব না। এদিকে তার বৌদি বলছে, আচ্ছা তুমি প্লুটোকে বলছো যে তুমি পতঙ্গের মতো, ও নাকি পতঙ্গের মতো মৌয়ের দিকে ছুটে গেছে, তুমি পতঙ্গের মতো ঠিক কার দিকে ছেয়ে গেছো, ছুটে গেছো বলতে পারবে? তখন কমলিনীর বাবা বলছে যে আপনার মুখে তো দেখছি কোনো কিছু আটকাচ্ছে না, আপনি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে উল্টোপাল্টা বলে যাচ্ছেন। ওদিকে কমলিনীর দাদা বলছে, আপনি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই বোনকে উল্টোপাল্টা বলে যাবেন আর আমি চুপ করে শুনবো, এটা ভাবলেন কি করে? এরপরে বেশি বেশি করলে আমি বিয়েতেও থাকবো না, এটা আমি আপনাকে বলে দিলাম। তারপরে কমলিনীর মা বলছে, নতুন তোমার জন্য কিন্তু আমার মেয়েকে অনেক কথা শুনতে হচ্ছে। বলে, চিন্তা করবেন না, হয়তো হতে হচ্ছে, কিন্তু আগামী দিন আসছে যে আপনার মেয়ে কে আর আমাকে নিয়ে বা আপনার মেয়েকে নিয়ে যা যা কথা আপনাদের শুনতে হয়, হয়তো সেগুলো আর শুনতে হবে না বা আপনাদের কিছু যায় আসবে না। এদিকে মিঠি বলছে নতুনকে আর তার মাকে যে এমন জায়গায় তোমরা যেও না যেখানে তোমাদেরকে অপমানিত হতে হয়। কুর্চি বলছে, যাদের অপমান করা স্বভাব তারা তো অপমান করবেই মিঠি, সেগুলোকে ইগনোর করতে হয়।
সব অপমান গায়ে মাখবি কেন? এগুলো কি গায়ে মাখার মতো কথা? কমলিনীর দাদা এবার খারাপ লাগছে, সে খারাপ লাগাটা প্রকাশ করছে, ক্ষমা চাইছে যে তোকে অনেক অপমানিত হতে হয়, আজকে দেখ এই নিজের বাড়িতে এসেও তোকে অপমানিত হতে হলো, কিন্তু একটা দিন এমন আসবে বোন যেদিন তুই অপমানে ঊর্ধ্বে উঠে গিয়ে দাঁড়াতে পারবি। তারা তোকে অপমান করলো না, বিশ্বাস কর তারা তোর পায়ের নখের যোগ্যও নয়। এই কথা শুনে রেগে যায় কমলিনীর বৌদি আর নতুনের বৌদি। সে একদিন তুই ওদের জবাব দিবি, দেখবি। বলছে তুই ভালো থাক, তোকে ভালো থাকতে হবে, আর এই বছরের জন্মদিনটা তোর অনেক ভালো যাক। এদিকে কমলিনীর বাবা কমলিনীকে নিয়ে চিন্তা করলে নতুন বলছে আপনার মেয়ের জন্য করার অনেক লোক আছে, আপনি চিন্তা করবেন না। তারা বসে আছে যে কমলিনীর জন্য কিছু যদি করতে পারে তাহলে নিজেদেরকে ধন্য মনে করবে। এই বলে তারা চলে যায়। এরপরে কমলিনীরা সবাই কিন্তু বাড়িতে আসতে বাড়ি ফিরতে বিভিন্ন প্রশ্ন শুরু হয়ে গেছে। কমলিনীর শাশুড়ি বলছে কোথায় গেছিলে সাত সকালে, কাউকে কিছু না বলে। কমলিনীর বর বেরিয়ে এসে বলছে এ বাবা তোরা কোথায় গেছিলিস, আমাকে কিছু বললি না। তার মেয়ে বলছে মন্দিরে। তো বলছে মন্দিরে গেছিলিস, আমাকে একবার বলবি না? আরে কমলিনী আমাকে স্বীকার না করুক, আমি তো ওকে অস্বীকার করিনি কোনোদিনও, আমরা তো এখনও স্বামী স্ত্রী, তাই বলছে। তো আমাকে একবার বলবি না? এদিকে বুবলাই বলছে যে তুই তো দেখলাম একা গেলি, তো একা গেলি কেন? তোকে তোকে ফোন করলো, কে ফোন করেছিল তোকে? বলে বলবো না। বলে আলবাত বলতে হবে। বলে বলবো না। তখন ওদিক থেকে বাবিল বেরিয়ে আসে। কি হচ্ছে সাত সকালে এত চিৎকার চেঁচামেচি? মিতিল বলছে আমি সকালবেলা এসেছিলাম কাকিমা তোমাকে উইশ করতে, কিন্তু এসে তো দেখি এখানে যা চলছে, এরপর তো দেখছি আসাই যাবে না এই বাড়িতে। বলছে আরে দুটো লোক কি করতে আছে এই বাড়িতে, তোমরা কেউ কেন কোনো ব্যবস্থা নিচ্ছ না? বুবলাই আর তার বউকে বলছে যার বাড়ি তিনি তো চাননি, তবুও আছে। মিতিলের উপর তখন চিৎকার করছে বুবলাই। তোর সাহস কিন্তু দিন দিন বাড়ছে, তুই কিন্তু এখন এই বাড়ি বউ হয়ে আসিসনি, তুই জানিস আমি কি করতে পারি তোকে? মিতিল এগিয়ে আসে, একদম বুবলাইয়ের সামনে চলে যায়, বলছে কি করতে পারো বলো। বুবলাই কিন্তু হাতটা মুঠি করছে আর এগিয়ে যাচ্ছে মিতিলের দিকে। তখন তার বউ বলছে শান্ত হও, ও কিন্তু তোমাকে প্রভোগ করার চেষ্টা করছে। বলছে এক্ষুনি তুমি রিয়াক্ট করবে, সব দোষ তোমার হয়ে যাবে। বুবলাই বলছে যা ইচ্ছে তাই করছে, বাইরে থেকে লোক এসে যা পারছে তাই বলে যাচ্ছে, আমি কি পারতাম না দুঘা মারতে? আমি মারিনি। তার নতুন কাকুর কথা বলছে যে পারছে যা খুশি তাই করছে। বাবির বলছে এটাই তো প্রত্যাশিত তোর কাছে, তুই এখন দুঘা দিবি, মানুষটা ছোট থেকে তোকে বড় করেছে, তোর পিছনে কারি কারি টাকা খরচা করেছে। তখন বুবলাই চিৎকার করে ওঠে ক টাকা খরচা করেছে? বলছে কোনো টাকা পয়সা খরচা করেনি আমাদের পেছনে, যদি করে থাকে তাহলে একটা মানুষের জন্য করেছে। তার মার দিকে আঙুল তুলে বলছে যে টাকা পয়সা খরচা করে তাকে কিনে নিয়েছে, আমরা তো উপলক্ষ মাত্র। বাবিল বলছে তুই চুপ করবি? মিতিল বলছে একজন মহিলাকে, সে তোমার মা হতেও পারে নাও হতে পারে, কিন্তু সে তুমি তাকে তোমার মা মানতেও পারো নাও মানতে পারো, কিন্তু একজন মহিলাকে উদ্দেশ্য করে এইরকম কথা বলাটা কিন্তু মানায় না। মিতিল বলছে নতুন কাকু সম্পর্কে যে গুন্ডাবিটার কথা তুমি বলছো সেটা কিন্তু তুমি শুরু করেছো, নতুন কাকু শুধু তোমাকে শাসন করেছে, আর আজকে নতুন কাকু সব দোষ হয়ে গেল, তাই না? তাই বলছে। কুর্চি বলছে ছেড়ে দে, আর বলিস না, নাহলে আজকে দিনটাই নষ্ট হয়ে যাবে। চন্দ্র বলছে আমি তো ভাবতেই পারছি না যে তুমি এইভাবে ছেলেটাকে খেপিয়ে দিয়েছো। বলে ঠিক আছে আমি খেপিয়ে দিয়েছি, তুমি শান্ত করো, তুমি তো চলে এসেছো, কিন্তু এই বাড়িতে থেকে নয়, অন্য কোথাও গিয়ে। তখন বুবলাই বলছে কি আমার বাড়ি করে যাচ্ছ তুমি? এই বাড়িটা তুমি নিজে উপার্জন করেছো না কি করেছো? এই বাড়িটা তো তোমাকে একজন দান করেছে, একজন গিফট করেছে, আর কেন করেছে সেটা আমরা সবাই ভালো করে জানি। তখন ওকে চুপ করতে বলে না আমি চুপ করবো না, আমি কোনো অন্যায় সহ্য করবো না, এখানে সবাই সব কিছু জানে, কিন্তু সবাই তাও চুপ করে আছে। কমলিনী কিন্তু খারাপ লাগছে কথাগুলো, তাও চুপ করে আছে। বুবলাই বলছে যে আমার গায়ে হাত তুলেছে, আমি অত সহজে ছেড়ে দেবো? আমার মান সম্মান নেই? তখন কমলিনী বলছে এই গায়ে হাতটা আরও আগে তোলা উচিত ছিল, আমি এখন ওটাই ভাবি কেন যে তোলেনি। বলছে ছোটবেলা থেকে যদি তোকে শাসন করতো তাহলে তুই শায়েস্তা হয়ে যেতিস। আর বাকিদের বলছে তোমরা আমাকে কেন মন্দিরে নিয়ে গেলে বলো তো? প্রমাণ দেখছো, বাড়িতে আসতে না আসতেই অশান্তি। এরপর আবার বাড়ি নিয়ে কথা উঠলে তার শাশুড়ি কথা তুলে কমলিনী বলছে এই বাড়িটা যার সেই ঠিক করবে কে থাকবে কে থাকবে না। কমলিনীর শাশুড়ি বলছে অত সস্তা নয় আমাদেরকে ওঠানো, আমরা এই বাড়িতেই আছি। বুবলাই বলছে সেই বেলা অন্যের প্রপার্টি ভোগ করতে অসুবিধা হয় না, তাই না ঠাম্মি? তখন মিতিল বলছে এটাই তো নিয়ম বাবিল, কি আর করা যাবে, অসুবিধা হয় নিজেদের স্বার্থে ঘা লাগলে। এরপর মিতিলের দিকে বুবলাই আবার তেড়ে এলে তখন বলছে আমি সোজা কথাটা সোজাভাবে বলতে পারি, সেই সাহসটা আমার মধ্যে আছে। মিতিল বলছে আমি বুঝতে পারছি, আমি যদি বাড়িতে না আসি তাহলে কাকিমার একজন সাপোর্টার কমে যাবে, তোমাদের খুব ভালো লাগবে। কুর্চি বলছে না রে, চিন্তা করিস না, আমিও আছি, আর বৌদি হচ্ছে নিজের লড়াইটা নিজে লড়ছে, তৎসত্ত্বেও আমি কিন্তু তোর কাকিমারই সাপোর্টার, আগেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকবো। আমি যদি এই ছেলের ভূমিকা আগে এরকম দেখতাম না, আমি চড়িয়ে লাল করে দিতাম অনেক আগেই, শুধুমাত্র বৌদি ভাই বলে আমি ধৈর্য ধরে রেখেছি। বুবলাই বলছে চুপ করো তো তুমি তো নিজে আমাদের বাড়িতে থাকো, আবার এত বড় বড় কথা বলো কি? কুর্চি বলছে এই আগে নিজের বাড়ি তৈরি কর, নিজের বাড়ি কর, তারপরে চিৎকার করে বলিস যে আমার বাড়ি। কিন্তু সোহিনী তার মেয়েকে নিয়ে রেগে রেগে চন্দ্রের কাছে চলে আসে আর বলছে চন্দ্র, আর চন্দ্র তো চমকে ওঠে একেবারে। সোহিনী এসে বলে দেয় যে কমলিনী একটা কথা আপনাকে জানিয়ে দিই, এই যে ভদ্রলোককে দেখছেন আমার স্বামী, একমাত্র স্বামী, আর এই হচ্ছে আমাদের একমাত্র মেয়ে। এটা শুনে বাড়ির সবাই চমকে ওঠে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।